দিদি, এদিকে একবার শোনো। অনেকক্ষণ ধরেই পাশের বাড়ি রুমির মা সুযোগ খুঁজছিল কথাটা অনামিকাকে বলার জন্য। বিয়েবাড়ির এত লোকজনের মাঝখানে ঠিক বলে উঠতে পারেনি। এখন একটু ফাঁকা দেখে কথাটা বলেই ফেলল। তুমি আর লোক পেলে না দিদি তোমার মেয়েকে সাজানোর জন্য? দিদি, এদিকে একবার শোনো। অনেকক্ষণ ধরেই পাশের বাড়ি রুমির মা সুযোগ খুঁজছিল কথাটা অনামিকাকে বলার জন্য। বিয়েবাড়ির এত লোকজনের মাঝখানে ঠিক বলে উঠতে পারেনি। এখন একটু ফাঁকা দেখে কথাটা বলেই ফেলল। তুমি আর লোক পেলে না দিদি তোমার মেয়েকে সাজানোর জন্য? শেষে কিনা এই ডিভোর্সি মেয়েটাকে আজকের দিনে মেয়েকে কোণে সাজানোর জন্য ডাকলে? এতক্ষণে অনামিকা বুঝতে পারল রুমির মা কি বলবে বলে ব্যস্ত হয়ে পড়েছিল। অনামিকা মৃদু হেসে উত্তর দিল, ও এই ব্যাপার। রুমির মায়ের মুখভঙ্গি বলে দিল কথাটা তার মনোহত হয়নি। এই ব্যাপার মানে কি বলছো দিদি? আজ তোমার মেয়ের জীবনের একটা শুভ দিন, আর আজকের দিনে যে মেয়েটা নিজেই সংসার করতে পারেনি তাকে ডেকেছো মেয়েকে সাজাতে? একটা মঙ্গল অমঙ্গল বলে তো ব্যাপার আছে নাকি? অনামিকা খুব শান্ত গলায় উত্তর দিল, জানো তো রুমির মা, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন সব মানুষও সমান নয়। ওই যে দেখছো আমার ননদকে, নমস্কারী শাড়িখানা মনের মতো হয়নি বলে উনি এও হতে রাজি হলেন না। আর আমার ওই মাসিমা সকাল থেকে সব বিয়ের কাজে খুঁত খুঁজছেন আর বলছেন বিয়েটা নির্বিঘ্নে হলে হয়। সবই কানে আসছে। এরা আমার নিজের আত্মীয় হয়ে যদি আমার মেয়ের মঙ্গল চাইতে পারছেন না, তাহলে ওই একরত্তি মেয়েটার ওপর আমার মেয়ের ভালো মন্দের দায় চাপাই কেন বলো তো? এটা ওর কাজ, এখানে ও সবটুকু দিয়েই ভালো করার চেষ্টা করবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর বাকিটা আমার মেয়ের ভাগ্য। তুমি যে এতটা ভেবেছো এটাই অনেক। বর আসার সময় হয়ে এলো, চলো আমরা তৈরি হয়ে নিই। বাইরে আশা বুড়ির আগে সানাইটা বেজে উঠল।